ভাইয়া আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সাথে মিম আছে। মিমও আশা করি ভালো আছে। আজকে আমাদের আইসিটি ক্লাসে আমরা মেইনলি দেখার চেষ্টা করব যে গত ক্লাসে আমরা এনকোডার এবং ডিকোডার দেখেছিলাম, যদি তোমাদের মনে থাকে। তো ওই এনকোডার ডিকোডার থেকে আমরা আসলে আজকে কন্টিনিউ করার চেষ্টা করব। এন্ড তোমরা যদি কিছু বলার থাকে তোমরা বলে ফেলতে পারো। আমরা 2-4 মিনিট তো অলওয়েজ অপেক্ষা করি, সবাই যাতে একসাথে জয়েন করতে পারে। আর এই তো আমরা তাহলে 2-4 মিনিট অপেক্ষা করি। আর যাদের একটু যারা একটু দেখতে চাও যে আগে কি পড়েছিলাম আমরা, এনকোডার ডিকোডার। এনকোডার ছিল হচ্ছে আমাদের আমাদের ভাষাকে, মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করার জন্য যেই লজিক সার্কিট ব্যবহার করা হয় সেটাকে এনকোডার বলা হয়। সেক্ষেত্রে আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায়, তার মানে ইনপুট হবে আমাদের ভাষা, যেটা হচ্ছে ABCDEFGH এগুলো, এবং আউটপুট হবে কম্পিউটারের ভাষা, তার মানে বাইনারি ভাষা। তাহলে সেক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যতগুলো ইনপুট যায়, ইনপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট যায়, এবং আউটপুট দেখেছিলাম n সংখ্যক আউটপুট। বাইনারি যেই ডিজিট গুলো সেগুলো হচ্ছে আউটপুট হিসেবে যেত। যেমন আউটপুট যদি দুইটা লাইন হতো, দুইটা ভ্যারিয়েবল এ আর বি, তাহলে ইনপুট কিন্তু হতো 4টা। আবার আউটপুট যদি 3টা ভ্যারিয়েবল হতো ABC 0 0 0 0 0 1 এভাবে করে করে 7 পর্যন্ত, সেক্ষেত্রে ইনপুট হতো 8টা। এভাবে আমাদের এই যতগুলো ইনপুট হবে সেটা রেসপেক্টে আমরা কতগুলো আউটপুট পাবো, এবং আউটপুট গুলো বাইনারি, ইনপুট গুলো হচ্ছে একটা তার। সেই তারে এট এ টাইমে শুধুমাত্র একটা লাইনই অ্যাক্টিভ থাকে, লাইভ থাকে, বা একটা লাইনে 1 থাকে, বাকি সবগুলো লাইনে আমাদের 0 থাকে। সেটা আমরা দেখেছিলাম, এটা ছিল এনকোডারের বৈশিষ্ট্য। এবং এনকোডার কোথায় কোথায় ব্যবহার করা হয়, কিবোর্ডে ব্যবহার করা হয়, আর অন্যান্য বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। ডিকোডারটা কি ছিল ভাইরা? ডিকোডারটা ছিল, আচ্ছা, ডিকোডারের ব্যবহারটা আমরা বলেছিলাম যে এটা এনকোডারের ঠিক উল্টো উল্টো কাজটা করবে। সেক্ষেত্রে সে ইনপুট নেবে কম্পিউটারের ভাষা এবং আউটপুট দিবে আমাদের ভাষা। যেমন মনিটরের ক্ষেত্রে এই কাজটা করা হয়, কম্পিউটার ভেতর ক্যালকুলেশন করে বাইনারি, সে যখন তোমাকে দেখাবে, শো করবে মনিটরে, তখন সে কি করবে, ওই বাইনারি ল্যাঙ্গুয়েজটাকে সে আবার আমাদের ভাষায় কনভার্ট করে তারপর সেক্ষেত্রে যেহেতু সে ইনপুট নিচ্ছিল বাইনারি সংখ্যা, তাহলে ইনপুট নেবে n সংখ্যক এবং আউটপুট দিবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এবং এই ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে এট এ টাইমে শুধুমাত্র একটা লাইনে, আউটপুটের একটা লাইনে 1 থাকে, বাকি সবসময় 0 থাকে। এবং এই ক্ষেত্রে আমরা দুটো ইকুয়েশন ডিরাইভ করা শিখেছিলাম, কিভাবে এনকোডারের ইকুয়েশন ডিরাইভ করা যায় ট্রুথ টেবিল থেকে, এবং কিভাবে ডিকোডারের ট্রুথ টেবিল থেকে ইকুয়েশনটা বের করা যায়। এনকোডারের ট্রুথ টেবিল থেকে ইকুয়েশনটা একটু অন্যরকম ছিল। কেন অন্যরকম ছিল? কারণ সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইনপুটকে দেখে দেখে তো ইকুয়েশন লিখতে হয়, কিন্তু ইনপুটকে দেখার সময় আমরা দেখছিলাম যে ইনপুটে এট এ টাইমে বা একবারে শুধুমাত্র একটা লাইনই 1 থাকে, বাকি সব 0 থাকে, মানে একাধিক 1 আসার সম্ভাবনা ছিল না। এই জন্য আমরা শুধু ওই যে 1 মানটা আসছিল শুধু সেই মানটা নিলেই হয়ে যাচ্ছিল ইকুয়েশনে। আর ডিকোডারের ক্ষেত্রে আবার আমাদের যে নর্মাল নিয়ম, সেই নিয়মটা ফলো করতে হয়েছিল, যে ইনপুটকে দেখতে হচ্ছিল, ইনপুট যেহেতু এবার n সংখ্যক 3টা বিট, সেক্ষেত্রে একাধিক 1 কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে ওই যে এবার বি সি বার, বা এবার বি বার সি, বা এ বি বার সি, এইভাবে করে করে ইকুয়েশন গুলো লিখে আমাদের যোগ করতে হয়েছিল। ডিকোডারের ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন আমরা নর্মালি যেভাবে বের করি সেভাবে বের করা যেত, জাস্ট এনকোডারের ট্রুথ টেবিল থেকে ইকুয়েশনটা একটু অন্যরকম ছিল। আর দেন আমাদের তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যে ডিকোডারের ক্ষেত্রে আমরা 3 to 8 বিট ডিকোডার তোমরা বাসায় চেষ্টা করবা, এবং বাসায় টেবিলটা এঁকে ইকুয়েশন কিভাবে আসে এবং সেটা সার্কিট ডায়াগ্রামটা ড্র করবা।
আশা করি তোমরা সবাই বাসায় সেটা করো নাই, কারণ বাসায় কে করে? বাসায় আবার পড়াশোনা করতে হয় ভাইয়া। বাসায় পড়াশোনা করে তো হচ্ছে বোকারা, যারা কিছু পারে না তারা। আমরা তো সব সময় সবকিছু পারি, এই জন্য বাসায় আমরা হোমওয়ার্ক করি না। ঠিক আছে, বাসায় করি না, কলেজ তো নাই, তারপর টিচারদের কাছে তো পড়ি না, আর পড়লেও বাসায় আসা আমাদের পড়ার সময় নেই, আমরা অনেক ব্যস্ত মানুষ। ঠিক আছে, আমরা অনেক ব্যস্ত মানুষ, হোমওয়ার্ক করার সময় নাই আমাদের, না? কত কাজ আমাদের। আচ্ছা ঠিক আছে। হাসিবুল হাসান শান্ত ইনবক্স করেছিল, আচ্ছা আমি হয়তো খেয়াল করিনি, আবার দেখবো, সমস্যা নেই। Right. ঠিক আছে, যারা হোমওয়ার্ক করেছো তাদেরকে আসলে অনেক সাধুবাদ। হ্যাঁ, তোমরা হোমওয়ার্কটা করেছো, বাট দোজ হু ডিডন্ট ডু দেয়ার হোমওয়ার্ক, তাদের জন্য আসলে কিছু বলার নেই। আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে আমরা দেখবো অ্যাডার দেখবো। হ্যাঁ, আজকে আমরা অ্যাডার দেখবো। অ্যাডারটা কি জিনিস? মেইনলি আমরা সোফার যে অপারেশন গুলো দেখেছি, যদি তোমাদের মনে থাকে যে আমরা এন্ড অপারেশন দেখেছি, বেসিক এন্ড অপারেশন দেখেছি, আমরা অর অপারেশন দেখেছি, আমরা নট অপারেশন দেখেছি, এই তিনটা অপারেশন। এবং এই তিনটা অপারেশনের কাজ কিন্তু তিন রকম, না? এবং এন্ড কিন্তু কখনোই গুণের কাজ না, এটা কিন্তু গুণ বোঝায় না কখনোই, এটা গুণ বোঝায় না। আমরা দেখেছিলাম এটা কখনোই গুণ বোঝায় না, এটা গুণ না, নর্মাল গুণ না। ঠিক সেম ভাবে অর, এই অরটাও কিন্তু যোগ না, এটা আমাদের মাথায় অবশ্যই ভালো করে গেঁথে রাখতে হবে। এবং নট, নট মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে অনেকটা উল্টিয়ে দেয়া, হ্যাঁ, পূরক করা। তো এই অর্থগুলো আমরা জেনেছিলাম, কারণ এটা হচ্ছে টোটালি গণিতের ভিন্ন একটা শাখা। এই শাখায় যোগ বিয়োগ বলতে কিছু নাই, তিনটা অপারেশন আছে, সেই তিনটা অপারেশন হচ্ছে এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন। এবং এগুলো বলেছিলাম যুক্তি বা লজিক, এগুলোকে আমরা বলেছিলাম যুক্তি বা লজিক। যে যুক্তি বা লজিকের কাজটা আসলে কি, জাস্ট যে ইনপুট কেমন আসলে আউটপুট কেমন হবে, দ্যাট মানে নট নেসেসারিলি এন্ড মানে সবসময় গুণ, অর মানে সবসময় যোগ। এটা হচ্ছে লজিক, যে হ্যাঁ একজন সত্য কথা বলছে আর একজন সত্য কথা বলছে, তাহলে দুইজনের সত্যকে মিলিয়ে আমি কিভাবে ডিসিশন নেব, সত্য নাকি মিথ্যায়। বা দুইজন ভোট দিলে আমি কিভাবে ভোটটাকে গণনা করব। যেমন তোমাদের আমি এক্সাম্পল দেখিয়েছিলাম বাসের সিটের এক্সাম্পল, রাইট? তোমাদের তো মনে আছে যে বাসের সিটে কি লেখা? মহিলা ও শিশুদের জন্য সংরক্ষিত সিট, মহিলা ও শিশুদের জন্য সংরক্ষিত সিট। এখন একজন মহিলা এবং শিশু দুইজনই যদি যায়, তাহলে দুইজনের বসতে পারবে, দুইজনই চাইলে বসতে পারবে, ঠিক না? তোমাদের তো মনে আছে মনে হয় না, যে মহিলা শিশু সিটটাকে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। ওখানে যে লজিক বা যুক্তিটা কাজ করে সেটা হচ্ছে অর লজিক, একজন ওয়েমেন এবং আরেকজন হচ্ছে চাইল্ড। হ্যাঁ, আমাদের সিটটা হচ্ছে মহিলা এবং শিশু সিট। তাহলে আমরা কি বলেছিলাম? আমাদের সিটটা হচ্ছে মহিলা এবং শিশু, উইমেন এবং শিশু, না যে চাইল্ড সিট। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে যদি মহিলাও না হয়, চাইল্ডও না হয়, তাহলে অবশ্যই এখানে এই সিটে বসতে পারবে না। যদি সে মহিলা না হয় কিন্তু শিশু হয়, তাহলে সে অবশ্যই সে সিটে বসতে পারবে। সে যদি মহিলা হয়, সে যদি শিশু না হয়, তাহলে কিন্তু সে সিটে বসতে পারবে। আবার সে মহিলাও আবার সে শিশু, তাহলেও কিন্তু সে সিটে বসতে পারবে। তাহলে এই যে লজিকটা বের হয়েছে, আমরা সিদ্ধান্ত নিচ্ছি কিছু, এই সিদ্ধান্তগুলো আসলে কোন লজিকের উপর বেস করে নিচ্ছি। এখানে যে লজিকটা কাজ করছে সেটা আগে আমরা বলেছিলাম, এটা হচ্ছে আমাদের অর লজিক ছিল, এটা আমাদের অর লজিক ছিল। তাহলে হ্যাঁ বলছি, তাহলে এই যে লজিক গুলো, এগুলো কিন্তু কখনোই যোগ না, কখনোই বিয়োগ না, কখনোই গুণ না, এগুলো হচ্ছে এক একটা যুক্তি। বাট আমাদের তো, আমরা জানি আমাদের ডিভাইসের ভিতরে কিন্তু এই যুক্তি ছাড়াও আমাদের কিন্তু যোগ বিয়োগের কাজ করতে হয়। কারণ আমি কি করব, আমি ক্যালকুলেটরও তো একটা কম্পিউটার, ক্যালকুলেটরে আমরা কি করি? ক্যালকুলেটরে আমরা কোনো সংখ্যাকে যোগ বিয়োগ করি বা গুণ করি বা ভাগ করি। তাহলে আমাদের বা মোবাইলের মধ্যে ভেতরে যখন এই কাজগুলো তুমি দেখছো, ছবি দেখছো, স্ক্রিন দেখছো, গেম খেলতেছো, যত যা কিছু দেখো সবকিছু কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের ক্যালকুলেশন। তাহলে ভাইয়া আমি এই যোগ বিয়োগ গুণ ভাগের কাজ কিভাবে করে, তাহলে আমরা আজকে সেটাই দেখবো, যে এই লজিক গেট গুলো ব্যবহার করে
লজিক গেট গুলো ব্যবহার করে কিভাবে যোগ বিয়োগ গুণ বা ভাগের কাজ করে ফেলা যায়। ঠিক আছে, আচ্ছা ফাইন। একজন বলেছো ভাইয়া বাফার গেট কি? বাফার গেট কিছুই না, তুমি যেটা ইনপুট দিচ্ছ সেটাকে যদি আউটপুট পাও সেটাকে বলা হয় বাফার গেট। হ্যাঁ, ধরো তুমি একটা ইনপুট দিচ্ছ লাইন, এখন একটা নট গেট দিয়ে পাস করলে সেটা কি হবে? তুমি 1 দিচ্ছ, নট গেট দিয়ে পাস করলে এটা 0 হয়ে যাবে না? এখন সেটাকে আবার যদি তুমি নট গেট দিয়ে পাস করো তুমি কি পাচ্ছ? সেটা 0 থেকে আবার 1 হয়ে যাবে। তাহলে এই যে তুমি যা ইনপুট দিচ্ছিলে আউটপুটে তাই পাচ্ছিলে। মোস্ট প্রবাবলি দিস ইজ হোয়াট ইজ কল্ড বাফার গেট। হ্যাঁ, এটাকে বলা হয় বাফার গেট, যতটুকু আমার মনে আছে। তুমি যা ইনপুট দিচ্ছিলা তাই যদি আউটপুট পাও সেটাকে বলা হয় বাফার গেট। ইনপুট যা দিচ্ছিল আউটপুট যদি তাই পাও, ইনপুট এবং আউটপুট যদি সেম হয় তাকে সেটাকে বলা হয় বাফার গেট। ওকে, তাহলে এখন আমরা দেখবো যে ভাইয়া এই সার্কিট গুলো ব্যবহার করে বা এই এন্ড অর নট জিনিসগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা যোগ বিয়োগ এবং গুণের কাজ করতে পারি। মূলত আমরা দেখবো যোগের কাজ কিভাবে করা যায়, আমরা দেখবো মূলত যোগের কাজ কিভাবে করা যায়। আর আমরা জানি যোগের কাজ পারলেই যোগের মাধ্যমে কিন্তু বিয়োগের কাজ করে ফেলা যায়, ঠিক না? আমরা জানি যোগের যোগের কাজ জন্য যদি আমরা একটা সার্কিট ডায়াগ্রাম মানে সার্কিট বানাতে পারি ডিভাইস, তাহলে বিয়োগের কাজটাও ওই একই সার্কিট দিয়ে করে ফেলা যাবে, দুয়ের পরিপূরক, ঠিক না? আর গুণ মানে কি? গুণ মানে কিন্তু অনেকগুলো যোগ। আমরা জানি গুণ মানে অনেকগুলো যোগ। গুণ মানে হচ্ছে 2 into 5, এটা মানে কি? 2 into 5 এটা মানে কি? 5টা 2কে যোগ করা, রাইট? 5টা 2কে যোগ করা। আবার 5/2 এটা মানে কি? এটা মানে কি? এটা মানে কিন্তু অনেকটা যোগের মতো বা বিয়োগের মতো বলতে পারো, ঠিক আছে? যোগের মতো বা বিয়োগের মতো বলা যায়। তাহলে এইভাবে যেমন এটা হচ্ছে 2 আর 2, এই দুইটাকে যোগ করে আমি 4 পাচ্ছি, 5-এর থেকে তখন ওই 4টা বিয়োগ করে দিলে সামহাউ ক্যালকুলেশন করা হয় ওভাবে। তাহলে আমরা বলবো যে মেইনলি আমরা আমাদের একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে কিভাবে যোগ করা যায়। তাহলে আমরা যোগ করব, ঠিক আছে? যোগ করব। তো যোগ করার জন্য একটা সার্কিট আমাদের ছিল, ধরো 5, 5 সাথে 7, এই দুটা যোগ করেছ না ছোটবেলা? তোমাদের যদি মনে থাকে 5-এর সাথে 7 যোগ করলে কত হইতো, মনে আছে? 5-এর সাথে 7 যোগ করলে কিন্তু আমাদের যোগফল হয় কত? 12, রাইট? 12 না, অ্যাকচুয়ালি যোগফল হয় কিন্তু 2। হাতে থাকে 1, সেই হাতে থাকে 1কে তুমি পরে উপরে এখানে দিয়ে দাও, যেটা উপর থেকে নিচে একদম সুন্দর মতো চলে আসে, এখানে চলে আসে। তাহলে তুমি যদি একটু মানে কেয়ারফুলি জিনিসটাকে চিন্তা করো, তাহলে তুমি বলতে পারবা এই যে তোমার 2 ডিজিটটা ছিল, এটা আসলে ছিল তোমার যোগফল। আর এই যে তোমার 1 ডিজিটটা ছিল, এটা আসলে তোমার ছিল হাতে থাকা ডিজিট, যেটাকে আমরা ইংলিশে ক্যারি বলতে পারি। যোগফলকে আমরা সাম বলতে পারি, ঠিক আছে? তাহলে যখন তুমি দুটো বিটকে যোগ করেছো ছোটবেলা, তুমি 5 এবং 7কে যোগ করে যোগফল হবে 2, হাতে থাকবে 1, যেটা উপরে চলে গিয়ে নিচে সুন্দর করে এভাবে চলে আসবে। এখন আমরা দেখব কিভাবে বাইনারি যোগের কাজগুলো করে ফেলা যায়। আচ্ছা, হোপফুলি আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? তাহলে বাইনারিতে আমরা জানি যে বাইনারিতে নরমালি দুটো বিটকে যোগ করা লাগতে পারে আমাদের, ঠিক না? নরমালি দুটো বিটকে যোগ করতে হয়, বাট এর চেয়ে বেশি বিট যোগ করা যায়। যেমন ভাইয়া 0 এবং 0, এই দুটাকে যোগ করলে কত হয় ভাইয়া? যোগফল থাকে 0 বলতে পারি ভাইয়া, যোগফল থাকে 0 এবং আমাদের হাতে থাকেও 0, এটা বলতে পারি। ঠিক সেম ভাবে ভাইয়া 0-র সাথে আমরা যদি 1 কে যোগ করি তাহলে যোগফল কত হবে ভাইয়া? যোগফল হওয়া উচিত 1 এবং হাতে থাকা উচিত 0, হাতে তো কিছু নাই, 0। ঠিক সেম ভাবে ভাইয়া 1 এর সাথে যদি আমরা 0 কে যোগ করে থাকি, সেক্ষেত্রে যোগফল হয় ভাইয়া আমাদের 1, আমরা জানি, এবং হাতে থাকে ভাইয়া 0। এন্ড ফাইনালি ভাইয়া 1 এর সাথে যদি আমরা 1 কে যোগ করে থাকি, সেক্ষেত্রে যোগফল হবে আমার 2, মানে 1 0, যোগফল হবে আমার 0, আর হাতে থাকবে 1, সেই 1টা উপরে চলে যাবে, যেটা আলটিমেটলি নিচে এসে আমার এখানে 1 হিসেবে জমা হবে। এই তো দেখো তো,
যোগগুলো মনে আছে কিনা? এটাই তো ছিল আমাদের যোগ, এটাই ছিল আমাদের যোগ। এখন এটা হচ্ছে, বললাম এটা হচ্ছে যোগের কাজ, এটা হচ্ছে যোগের কাজ, আমরা যোগ করছি। আর আমাদের অরের জিনিসটা কি ছিল মনে আছে? অরের, এই দেখো অরের আমাদের যে ট্রুথ টেবিলটা ছিল, এখানে কিন্তু 1 আর 1 যোগ করলে 1 হতো, 1 আর 1 অর করলে 1 হতো। এটা যোগ আমরা বলি না, এটা সবসময় অর উচ্চারণ করতে হবে, কখনো যোগ বলা যাবে না। এখানে বলতে হবে 1 অর 1, মাঝখানে লিখবা প্লাস, কিন্তু বলবা 1 অর 1, দ্যাট ইজ 1। এটা হচ্ছে অর লজিক। আর আমরা এখন যেটা করতে চাচ্ছি, 1 এর সাথে 1 কে যোগ করতে চাচ্ছি, 1 এর সাথে 1 কে যোগ করতে চাচ্ছি, সেক্ষেত্রে যোগফল কিন্তু হবে 0 এবং ক্যারি থাকবে 1। সো এই জিনিসটাকে যদি আমরা সাজিয়ে একটু লেখার চেষ্টা করি, যে ভাই তাহলে আমরা একটু যোগফল বের করার জন্য একটা ট্রুথ টেবিল লিখে ফেলি। ওকে, চলো লিখে ফেলি আমরা। যোগফল বের করার জন্য ভাই আমরা একটা ট্রুথ টেবিল আঁকবো, আমরা একটা ট্রুথ টেবিল আঁকবো। তাহলে এখানে আমাদের ইনপুট থাকবে ভাইয়া এ এবং বি, দুইটা রাশি বা দুইটা বিট আমরা ইনপুট হিসেবে নিব, এ এবং বি হিসেবে। ওরা কত কত হবে ভাইয়া? ওরা হবে 0 0 0 1, এভাবে ওরা হবে ভাইয়া 0 0 0 1 1 0 এবং 1 1। এগুলোই তো হচ্ছে আমাদের ভাইয়া ইনপুট। আমরা চাচ্ছি এগুলোকে যোগ করব। এগুলোকে যোগ করলে ভাইয়া আমাদের যে সাম আসবে, এটা হচ্ছে আমি সামকে এইভাবে রাখবো, এই ঘরে রাখবো, আর ক্যারিকে আমি এই ঘরে রাখবো। তাহলে সেক্ষেত্রে ভাইয়া আমরা দেখলাম যে 0 0 কে যোগ করলে 0, ক্যারি থাকে 0, 0 1 কে যোগ করলে যোগফল হয় আমাদের 1, ক্যারি থাকে আমাদের 0, 1 0 কে যোগ করলে যোগফল হয় ভাই আমাদের 1, ক্যারি হয় আমাদের 0, এবং ফাইনালি 1 1 কে যোগ করলে ভাই যোগফল হয় 1, সরি যোগফল হয় আমাদের 0 এবং ক্যারি হয় আমাদের 1। এটা হচ্ছে যোগের ট্রুথ টেবিল। দেখো প্রত্যেকটা জিনিসকে আমি যোগ করে তারপর ট্রুথ টেবিলে লিখেছি, অরও করি নাই এন্ডও করি নাই, আমি যোগের জন্য ট্রুথ টেবিল আঁকলাম। ঠিক আছে, আমি যোগের জন্য ট্রুথ টেবিলটা ড্র করলাম, যোগের জন্য ট্রুথ টেবিলটা ড্র করলাম। তাহলে যদি যোগের ট্রুথ টেবিল এইটা হয়, তাহলে কি তোমরা আমাকে বলতে পারবে না যে ভাইয়া এখান থেকে ক্যারি এবং সামের যদি আমি একটা ইকুয়েশন লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারবো? আমি এখান থেকে ক্যারি এবং সামের জন্য ইকুয়েশন লিখতে চাই, কিভাবে লিখতে পারবো ভাইয়া? নর্মাল নিয়ম, নর্মাল যেভাবে লিখতে হয়, যে ভাইয়া আমার ক্যারির জন্য ইকুয়েশন লিখতে হলে আমাকে দেখতে হবে ক্যারির কোথায় 1 আছে, ক্যারি এখানে 1 আছে, যেহেতু এখানে 1 আছে এটার বামে তাকাই, বামে এ এবং বি দুইজনই 1 1। তাহলে ক্যারির জন্য যদি ভাই ইকুয়েশন লিখতে হয়, ক্যারির জন্য যদি ভাই ইকুয়েশন লিখতে হয়, তাহলে আমি লিখতে পারি ক্যারি ইকুয়ালস টু, শুধুমাত্র এখানে 1 আছে, এটা বাম পাশে এ আর বি 1 1, তাহলে শুধু এ ইন্টু বি, এটা হচ্ছে আমাদের ক্যারি। এবং ভাইয়া যদি আমাদের সামের জন্য ইকুয়েশন লিখতে বলে, তাহলে সামের জন্য ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি বা দেখব সামের কোথায় কোথায় 1 আছে, শুধুমাত্র এই দুইটা জায়গায় 1 আছে। এই দুইটা জায়গার বামের তাকায় দেখি তো এ আর বি এর অবস্থা কি, এ 0 বি হচ্ছে 1, তার মানে এখানে এ বার বি, আর এখানে সামের মধ্যে আরেকটা 1, এটার বামে তাকায় দেখি এ 1 বি 0, তার মানে এ বি বার, এন্ড ফাইনালি দুইটাকে যোগ করে দিই। তাহলে আমরা এখানে লিখতে পারবো ভাইয়া এ বার বি প্লাস এ বি বার, which is a x or b। দেখো তাহলে আমরা জাস্ট ট্রুথ টেবিলটা লিখলাম। ট্রুথ টেবিল লেখার সময় বা আঁকার সময় আমাদের খেয়াল রাখতে হয়েছে কি, যে আমরা যোগের কাজ করব, আমরা যোগের কাজ করব। আমি প্রত্যেকটা বিট জাস্ট সিম্পলি যোগ করে যোগফল ক্যারি, যোগফল ক্যারি, যোগফল ক্যারি, ইনপুট নিয়ে যোগফল ক্যারি এভাবে লিখেছি। তারপর আমি কি করেছি, ক্যারি এবং সামের জন্য দুটো ইকুয়েশন লিখেছি, এবং এই ইকুয়েশনটা ভাইয়া নর্মাল আমরা যে নিয়মে শিখেছি সেটাই। আচ্ছা, হাসিবুল হাসান শান্ত বলছো সাম তুলতে পারলাম না, তুলতে পারলাম না না বুঝতে পারলাম না, কোনটা সেটা বল। হাসিবুল হাসান বলছো সামকে তুলতে পারলাম, এখন তুলতে পারলাম না বুঝাচ্ছ না বুঝতে পারলাম না বুঝাচ্ছ, সেটা একটু ক্লিয়ার করো ভাইয়াকে। 1 আর 1 এর সাম 0 হলো কিভাবে? আচ্ছা,
তাহলে এই যে 5 আর 7কে যখন তুমি যোগ করেছো, আমি কি বলেছিলাম 5 আর 7কে যোগ করলে যোগফল কত হয় বলো? তুমি ইনপুট নিচ্ছ একটা বিট, আরেকটা ইনপুট নিচ্ছ, মানে ইনপুট নিচ্ছ একটা 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 করে, তাহলে আউটপুটে যে রেজাল্টটা তুমি পাবা মানে সাম, তাদের যোগফল যেটা পাবা সেটা কিন্তু একটা বিটই পাবা। এখানে একটা বিট, এখানে একটা বিট, একটা একটা বিট যোগ করে তুমি কিন্তু একটা বিটই আউটপুট পাবা। তাহলে আমাকে বলো 5 আর 7 যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে হচ্ছে 12। 5 আর 7 যোগ করলে আমরা জানি 12 আসে, কিন্তু তুমি তো 12 লিখতে পারবা না, এখানে তোমার তো ঘর আছে একটা, তাহলে তোমাকে লিখতে হবে কি 2, তোমাকে লিখতে হবে 2, আর যে হাতে 1 থাকবে সে হাতের 1কে উপরে দিয়ে দিতে হবে। এই হাত, এটা কিন্তু হাতে থাকে, এই 1টা কিন্তু হাতে থাকে, ঠিক না? এই 1টা হচ্ছে ক্যারি আকারে হাতে থাকে, যেটা পরে নিচে চলে আসে, পরে দুইটা মিলে হয়ে যায় 12। তাহলে সেখানে আমরা কিন্তু বলতে পারি যে এই 1 যেটা, এটা আসলে ক্যারি বা হাতে থাকার অংশটা, এটা যোগফল না। আর এই 2 যেটা, এটা হচ্ছে ভাইয়া যোগফল, 2 হচ্ছে ভাইয়া যোগফল, বা 2 হচ্ছে ভাইয়া সাম। তাহলে সাম হচ্ছে নরমাল, এটা আমি ডেসিমালে দেখাচ্ছি, 5 আর 7 যোগ করলে 12 আসে, কিন্তু 12 দুইটা ডিজিট তুমি এখানে লিখে দিতে পারবে না, তোমাকে একটা ডিজিট লিখতে হবে। তাহলে একটা ডিজিট লিখবা, সেটা হচ্ছে 2, সেই 2 হচ্ছে যোগফল, ঠিক আছে? আর বাকি 1 যেটা, সেটা হচ্ছে হাতে থাকে বা ক্যারি। ঠিক সেম ভাবে, তাহলে এখন যদি, এটা তো ডেসিমালে দেখালাম ভাইয়া, এটা তো ডেসিমালের ক্যালকুলেশন, তাহলে ভাই এখন বাইনারি ক্যালকুলেশনটা কেমন হবে? বাইনারি ক্যালকুলেশনটা কেমন হবে? বাইনারিতে ধরো তুমি 1 এবং 1 কে যোগ করবা, আমাকে একটু বলো তো 1 এবং 1 কে যোগ করলে কত আসা উচিত? তুমি জানো বাইনারিতে 1 এবং 1 কে যোগ করলে অ্যান্সার আসে হচ্ছে 1 0, 2 এর বাইনারিতে হচ্ছে 1 0, সো অ্যান্সার আসছে 1 0। তুমি কি এখানে দুইটা বিট কি লিখতে পারবা? 1 আর 1 এর নিচে তো তুমি একটা বিট লিখতে পারবা, সেখানে কত লিখবা তুমি? তুমি কিন্তু এই যে আমাদের যে সবচেয়ে লেফট মোস্ট ডিজিটটা আছে বা এলএসবি, সেটাকে আমরা লিখি। তাহলে এই 0 কে তুমি লিখবা এখানে 0, তাহলে 1 আর 1 এর যোগফল হবে 0, হাতে থাকবে এই 1 যেটা আছে, সেই 1টা উপরে চলে যাবে, এটা হচ্ছে হাতে থাকবে, তারপর এটা উপর থেকে নিচে নেমে আসলো। তাহলে আমি বলতে পারি এই 0টা হচ্ছে ভাইয়া সাম, দিস ইজ আওয়ার সাম, এন্ড ভাই এই 1টা হচ্ছে আমাদের ক্যারি। তাহলে কি বুঝতে পারছো 1 আর 1 যোগ করলে যোগফল কেন 0 হয় এবং ক্যারি কেন 1 হয়? হোপফুলি এখন সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? এখন সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কেন 1 আর 1 যোগ করলে যোগফল 0 এবং ক্যারি 1। ওকে, ফাইন। তাহলে ভাইয়ারা, তাহলে আমি ট্রুথ টেবিলটা এভাবে লিখলাম, এরপর ট্রুথ টেবিল দেখে দেখে আমি ইকুয়েশন লিখলাম। ক্যারির জন্য ভাইয়া ইকুয়েশন হচ্ছে এ বি, কেন? এই যে 1 আছে, বামে তাকিয়ে দেখতে পাচ্ছি এ এবং বি উভয়ই 1, জাস্ট এ বি। সামের মধ্যে দুই জায়গায় 1 আছে, তাহলে এই দুই জায়গায় বামে তাকাতে হবে, বামে তাকায় এখানে আমি পাচ্ছি এ বার বি, আর এই লাইনে আমি পাচ্ছি এ বি বার, তাহলে দুইটাকে যোগ করে দিতে হবে, তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এটা আসলে এ এক্স আর বি আসে। তাহলে এটাই হচ্ছে তোমার যোগের জন্য একটা সার্কিট ডায়াগ্রাম হয়ে গেল, যোগের জন্য তোমার সার্কিট ডায়াগ্রাম হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে যোগের জন্য যদি সার্কিট ডায়াগ্রাম হয়ে যায়, মানে কি বল ইকুয়েশন হয়ে যায়, তাহলে এখন এটাকে ব্লক ডায়াগ্রাম আকারে কিভাবে আঁকতে পারবো ভাইয়া? ব্লক ডায়াগ্রাম আকারে, আচ্ছা, তামজিদ হায়দার আবির, মেবি তুমি নতুন আসছো, হ্যাঁ? নর্মালি তোমরা এরকম 20-25 জন, 28 জন, 30 জন এভাবে ক্লাস করো, হ্যাঁ? এখন তোমাদের ক্লাস করার সংখ্যাটা কমে গেছে স্টুডেন্টস, যাই হোক, ফাইন। তাহলে আমরা এখন দেখবো যে একটা ব্লক ডায়াগ্রামটা কিভাবে আঁকা যায়। তাহলে এটা হচ্ছে ভেতরে একটা লজিক সার্কিট থাকবে, কিছু জিনিসপত্র থাকবে, ঠিক আছে? এখানে একটা গেট আছে, তোমরা জানো এখানে কি এন্ড গেট ইউজ হয়েছে, এখানে আবার এক্সওর গেট ইউজ হয়েছে, তাহলে ভেতরে একটা এন্ড গেট থাকবে, আবার একটা এক্সওর গেটও থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম, যেখানে ইনপুট আসতেছে কে ভাইয়া?
ইনপুট আসতেছে আমরা দেখেছি দুইটা, ইনপুট আসতেছে দুইটা, একটা হচ্ছে এ এবং বি, দুইটা ডিজিট ইনপুট আসে। দেখো এই যে টু টেবিল থেকে এ এবং বি দুইটা ইনপুট, এ এবং বি দুইটা তার ইনপুট আসছে, এবং আউটপুট হিসেবে কি কি যাবে, সাম নামে একটা আউটপুট যাবে এবং ক্যারি নামে একটা আউটপুট যাবে। ঠিক আছে, তাহলে সাম নামে একটা আউটপুট যাচ্ছে, ক্যারি নামে একটা আউটপুট যাচ্ছে। এটা হচ্ছে সাম নামে বা SUM, আর এটা হচ্ছে ক্যারি। এই দুইটা আউটপুট বের হবে, আর ভেতরে কিছু লজিক সার্কিট থাকবে। হ্যাঁ, কিছু সার্কিট থাকবে, কি থাকবে সেটা আমরা এখন ডিটেইলসে দেখবো। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ওই যে এন্ড গেটের ব্লক ডায়াগ্রাম আঁকতাম না, বা ধরো এক্সঅর গেটের একটা, এই যে এক্সঅর গেটের এ এবং বি ইনপুট এবং আউটপুট আসতো আমার এ এক্সঅর বি, এটা ছিল ব্লক ডায়াগ্রাম। ঠিক সেম ভাবে এটা হচ্ছে যোগ করার ব্লক ডায়াগ্রাম, যোগ করার ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে এখন সার্কিট ডায়াগ্রামটা আঁকতে হবে। সার্কিট ডায়াগ্রামটা আঁকার জন্য কি করা যেতে পারে ভাইয়া? এই লেখাগুলো ঝামেলা করতেছে, এগুলোকে ছোট করে দিই। এই লেখাগুলো আসলে ঝামেলা করছে, এগুলোকে ছোট করে সাইডে রেখে দিই। এগুলোকে ছোট করে সাইডে রেখে দিই। আচ্ছা, এগুলোকে আলাদা করে আমরা রেখে দিলাম, এগুলো আমাদের দরকার নেই, বোঝানোর জন্য ব্যবহার করেছি। তাহলে এখন যদি সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলে কি করবা? এর জন্য একটা তার, বি এর জন্য একটা তার থাকবে, এ এবং বি। তুমি দেখতে পাচ্ছ ক্যারির জন্য শুধু এ আর বি এর গুণফল আছে, সিম্পল। তো ক্যারির জন্য জাস্ট এ আনো, এ থেকে একটা তার, বি থেকে একটা তার আনো, তাদেরকে গুণ করে দাও এন্ড গেটের মাধ্যমে, শেষ। এটি হচ্ছে আমাদের ক্যারির ইকুয়েশন সি। আর যোগফল সামের জন্য ইকুয়েশন কি ভাই? এ এক্স আর বি। তাহলে সামের জন্য ইকুয়েশন হচ্ছে এ আর বি কে এক্স করে দিলে হয়ে যাবে। এ আর বি কে নিয়ে আসো, তাদেরকে এক্স করে দাও, শেষ। এটি হচ্ছে সাম। অথবা তুমি সামটাকে একটু ভাঙায় লিখতে পারতা চাইলে, আর একটু ভাঙায় লিখতে পারতা কিভাবে ভাইয়া? যে প্রথমে এ বার করতা, বি বার করতা, তারপরে এ বি বারের গুণফল, তারপরে এ বার বি বারের গুণফল, তারপর তাদের দুজনকে যোগ করে দিতে পারতা, মানে শুধু বেসিক গেট দিয়ে যেটা। হ্যাঁ, যেমন তুমি করতে পারতা কি, এ কে বার করতা, ধরো এ কে বার করতা, তারপরে বি কেও বার করতা ধরো, তারপর কি করতে, এ বার বি না, এ বার থেকে লাইন টানতা, বি থেকে লাইন টানতা, তাদের দুজনকে এন্ড করতা, তারপর আবার বি বার থেকে লাইন টানতা এন্ড এ থেকে লাইন টানতা, তাদের দুজনকে আবার এন্ড করতা, এন্ড ফাইনালি এই দুজনকে আবার অর করে দিতা। তাহলে কিন্তু এটা এই যে ধরো এ বার বি, এটা হচ্ছে এ বি বার এন্ড ফাইনালি এ বার বি প্লাস এ বি বার। এটা কিন্তু আসলে ওই সামের ইকুয়েশনই থাকতো। তাহলে শুধু বেসিক গেট দিয়ে চাইলে তুমি এভাবে সামের ইকুয়েশন নিয়ে আসতে পারতো, অথবা শুধু ডিরেক্ট এক্সঅর গেট ইউজ করে তুমি সামে ক্যারির ইকুয়েশনটা নিয়ে আসতে পারো। ভাইয়া আমি নতুন না, আগে 40 জনের মতো ক্লাস করতো, এই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি রিসেন্টলি হয়তো তাহলে ক্লাস করো নাই। হ্যাঁ, 20-25 জন 28 জনই ক্লাস করেছে, লাস্ট ক্লাসটা এরকমই করেছে। যাই হোক, ক্র্যাশ কোর্সের জন্য এখানে ক্লাস করতে প্রবলেম হয়, আছে, ইটস ওকে, সমস্যা নেই। সার্কিট ডায়াগ্রামটা কি বুঝতে পারছো? প্রথমে বিট বাই বিট ধরে দেখাই দিলাম যে কিভাবে যোগ হয় আর ক্যারি থাকে। এখানে কমলা কালার গুলো হচ্ছে যোগফল, আর ভায়োলেট কালার গুলো হচ্ছে আমাদের ক্যারি। এখানে আমি টেবিল আকারে দেখাইলাম, সেই টেবিল থেকে ইকুয়েশন নিয়ে আসলাম, সেই ইকুয়েশন থেকে ব্লক ডায়াগ্রাম আঁকলাম, সেই ব্লক ডায়াগ্রাম থেকে ফাইনালি আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকলাম। এই দুইটা দিলেই ইনাফ, কারণ তোমার দরকার ক্যারি এবং সাম, এই দুইটার ইকুয়েশন, ক্যারি এবং সাম এই দুইটার ইকুয়েশন। তো আমি সামটাকে একটু ভাঙায় সবুজ কালার দিয়ে দেখাইলাম, অথবা তুমি ডিরেক্টলি এক্সঅর গেট ইউজ করলেই তো হবে, কারণ যেহেতু এ এক্স অর বি সামের ভিতরে, তাহলে ডিরেক্ট একটা এক্সঅর গেট ইউজ করলে হয়ে যায়। অথবা তুমি যদি চাও যে না ভাই আমি নর্মাল বেসিক গেট ইউজ করবো,
তাহলে এ কে একটা নট করে আগে এ বার বানায় আনতে হবে, বি কে নট করে বি বার বানায় আনতে হবে, তারপর এ বার বি এর গুণফল, এ বি বারের গুণফল, তাদেরকে আবার যোগ করতে হবে এই যে এই কোশ্চেনটা পাওয়ার জন্য। হোপফুলি এতক্ষণ ক্লিয়ার। এখন আমরা যে কাজটা করলাম সোফার, এটাকে বলা হয় হাফ এডার। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় হাফ এডার। এতক্ষণ আমরা যে ইকুয়েশন করলাম বা যে কাজ করলাম সেগুলোকে বলা হয় হাফ এডার। হাফ এডার। এখন বলো ভাই এটাকে হাফ এডার কেন বলা হচ্ছে? হাফ এডার কেন বলা হচ্ছে? হাফ 1 প্লাস প্লাস ইকুয়াল টু 1 0, এটা আবার বলেন না, এটা আর বলার কোনো কারণ আমি পাচ্ছি না। দুইটা 1 কে যোগ করলে যে 1 0 হয় অ্যান্সার, এটা বলার আর কোনো কারণ আমি পাচ্ছি না, কারণ এটা সবাই জানে, হাজারবার বলা হয়েছে। বাইনারিতে 1 এবং 1 যোগ করলে অ্যান্সার 1 0 হয়, এটা বাইনারিতে লিখছি। এটা ডেসিমালে হচ্ছে 2। 1 আর 1 কে ডেসিমালে যোগ করলে হয় 2, আর 1 আর 1 কে বাইনারিতে যোগ করলে অ্যান্সার হয় 1 0। এটা তোমরা সবাই জানো, এটা বারবার বলার কোনো কারণ নেই। তো তাহলে আমরা বললাম এটা হচ্ছে হাফ এডার ভাইয়া। হাফ এডার কেন বলা ভাইয়ার মেবি কারেন্ট চলে গেছে, সবাই 5 মিনিট ওয়েট করেন, আমি আপনাদের জানাচ্ছি ক্লাস হবে নাকি ক্যান্সেল করা হবে। মিম কি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু বললো তো। জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার নেট চলে গেছে, তো আমি একটু মোবাইল ডেটা দিয়ে আসলাম, একটু দেখো যে সবকিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, স্ক্রিন দেখতে পাইলে বইলো। স্ক্রিন দেখা যাচ্ছে। আপাতত ভিডিওটা আসবে না, কারণ আমি মোবাইলটা দিয়ে চালাচ্ছি। তো ভাইয়ার কথা কেমন যেন আসতেছে। সবাইকে জানাই থাকতে বলো। কথা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা হাফ এডার বলছিলাম কেন? হ্যালো হ্যালো। জি ভাইয়া, আমি এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ কথা কেমন আসতেছিল। আচ্ছা, আমি গ্রামীণ ফোনের 4G কানেক্ট করে রাখছি, তারপর আসলে এমন হচ্ছে, কিছু করার পাচ্ছি না আসলে। চেষ্টা করি, চেষ্টা করি আর চলে আসবে।
তাহলে ভাইয়া স্ক্রিন শেয়ার কথা বোঝা যাচ্ছে। যন্ত্রটা এই ডিভাইসটা দুটো বিটকে যোগ করতে পারে এবং তাদের ক্যারিকে রিপ্রেজেন্ট করতে পারে। শেয়ার দিলে কথা বোঝা যায় না, না? এখন কি ক্লিয়ার আছে কথা? জি ভাইয়া এখন ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, ভাইয়া এটাকে হাফ কেন বলা হয়? কারণ এটা দুইটা বিট নিয়ে কাজ করতে পারে। তুমি যদি দুইটার বেশি বিট দিয়ে দাও তাহলে সে আর কাজ করতে পারে না, সে আর কাজ করতে পারে না, ঠিক আছে? এই জন্য তাকে বলা হয় হাফ অ্যাডার। আবার এটাকে হাফ অ্যাডার কেন বলা হয় ভাইয়া? কারণ এটা শুধুমাত্র দুটো বিটকে নিয়ে কাজ করতে পারে, দুটো বিটকে যোগ করে যোগফল এবং সাম ক্যারি দেখাতে পারে, এর বেশি পারে না। তাহলে যদি ভাই তিনটা বিটকে যোগ করতে হয় তখন কি হবে? তখন আমাদের নতুন আরেকটা অ্যাডার লাগবে, যেটাকে আমরা বলছি ফুল অ্যাডার। তাহলে আমরা বললাম, যেমন ধরো তিনটা বিটকে যোগ করা কখন লাগতে পারে ভাইয়া? যেমন ধরো যে এখানে আমরা ধরো তিনটা বিটকে যোগ করতেছি 1, বা এরকম ধরো দুইটা সংখ্যা আছে, যে আমার কাছে দুইটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 1 0 1, আরেকটা হচ্ছে ভাইয়া ধরো 1 1 0। যদি এরকম হয় ভাইয়া কখনো, ঠিক আছে, বা ধরো দুইটাই 1 0 1 যোগ করতেছি আমি সংখ্যা, দুইটা সংখ্যাকে আমি যোগ করছি, তাহলে ভাই কিভাবে যোগটা করা হয় মনে আছে তোমাদের? এই 1 এবং এই 1 মিলে যোগফল কত হয় আমরা জানি। 1 এবং 1 কে যোগ করলে আমরা জানি যোগফল হয় 1 0। এখানে লেখা যাবে 0, আর এই 1টা চলে যাবে হাত ক্যারি আকারে। তাহলে 1 আর 1 যোগ করলে যোগফল হবে 0, হাতে থাকবে ক্যারি, সে ক্যারিটা উপরে দিয়ে দিব আমি। এখন তো ভাই সমস্যা হয়ে গেছে। এখন তো আমি দেখতে পাচ্ছি একটা বিট, দুইটা বিট, তিনটা বিটকে যোগ করতে হবে। তিনটা বিটকে যোগ করার জন্য তো ভাই আমি কোনো কিছু শিখি নাই। প্রথমে দুইটা বিট ছিল, কোনো সমস্যা নেই, কারণ আমি আগেও তো দুইটা বিটই যোগ করেছি, এই যে সবসময় এটা 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 এটা, আগে আমি দুইটা বিট করে যোগ করেছি ভাই। এই জন্য আমি এই ইকুয়েশন গুলো ব্যবহার করতে পারছি বা এই ডিভাইসটা ব্যবহার করতে পারছি। কিন্তু এখন ভাই আমি দেখতে পাচ্ছি যে আমার একটা, দুইটা, তিনটা বিটকে যোগ করতে হচ্ছে। তিনটা বিটকে তো যোগ করার জন্য ভাই আমরা কোনো কিছু শিখি নাই। তাহলে এই যে তিনটা বিটকে যোগ করব, এটার জন্য আমাদের নতুন একটা সার্কিট বানাতে হবে বা একটা ডিভাইস বানাতে হবে, যেটাকে আমরা বলবো ফুল অ্যাডার। ফুল অ্যাডার, ঠিক আছে? তাহলে আমরা এখন নতুন একটা ট্রুথ টেবিল দেখবো, যেখানে আমরা তিনটা বিটকে যোগ করার জন্য কাজ করব। তাহলে আবার শুরু থেকে আমি যোগের অ্যাডার বানাচ্ছি, মানে আমি যোগ করার জন্য ট্রুথ টেবিল বানাচ্ছি। কিভাবে বানানো যায়, নিয়মটা কি ছিল ভাইয়া মনে আছে? যে কোনো ট্রুথ টেবিল তো বানাতে পারো তোমরা আশা করি। এবার তিনটা ইনপুট আসবে ভাইয়া, এ বি এবং সি, তিনটা সংখ্যা ইনপুট আসবে ভাইয়া। যোগের মধ্যে আগে দিছিলাম দুইটা ভেরিয়েবল, এখন আমি তিনটা দিব ভাইয়া। তাহলে একটা এ, একটা বি, একটা সি। তাহলে এই তিনটা ভ্যারিয়েবল দিয়ে যখন আমি যোগ করব সংখ্যাগুলো আগে লিখে ফেলি। তিনটা ভ্যারিয়েবল দিয়ে কয়টা সংখ্যা হয় তোমরা জানো সবাই, 8টা হয় টোটাল। 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 and 1 1 1। এই তো তিনটা ভ্যারিয়েবল দিয়ে তিনটা কম্বিনেশন হতে পারে, 8টা কম্বিনেশন হতে পারে টোটাল, আর এর চেয়ে বেশি হতে পারে না। এখন ভাই আমি যোগ বের করবো এবং ক্যারি বের করবো, ঠিক আছে? আমি তাদের যোগফল বের করতে চাই এবং আমি তাদের ক্যারি বের করতে চাই। তাহলে যোগফল বের করার জন্য ভাইয়া আমি একটা ঘর রাখি, যেটার নাম দিই সাম, আর ক্যারি বের করার জন্য আমরা ঘর রাখি, যেটাকে আমরা দিই সি দিই। বাট এখানে ঝামেলা হয়ে গেছে ভাই, এখানেও সি এখানেও সি, দুইটা সি তো হওয়া সেম হওয়া উচিত না। তাহলে আমি এটাকে সি ও দিয়ে দিই আর এটাকে সি আই দিয়ে দিই। কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা আমি বোঝাচ্ছি, একটু পরে বোঝাচ্ছি। এখন আমাকে তোমরা একটু যোগগুলা বলো জাস্ট। তিনটা জিরো যোগ করলে যোগফল কত হবে? 0 হবে অবশ্যই। তিনটা জিরো যোগ করলে যোগফল অবশ্যই 0 হয়। হাতে থাকে কত ভাই? হাতে থাকেও 0, হাতে থাকেও 0। 0 0 1, বলো এই তিনটা ডিজিটকে যোগ করলে যোগফল কত হয়?
0, তার সাথে 0, তার সাথে 1, অবশ্যই যোগফল 1 হবে। তাহলে ভাইয়া যোগফল হবে 1, আর ভাই ক্যারি হবে কত? হাতে তো কিছু নাই, এটা হাতে 0। ঠিক সেম ভাবে এখানে 0 1 0, এই তিনটা ডিজিটকে যোগ করলে কত, বাইনারিতে যোগ করলে কত হয়? যোগ করলে অ্যান্সার হবে 1 ভাইয়া, যোগফল হবে 1, আর ক্যারি হবে ভাইয়া 0। এবার 0 1 1, এই এখানে দুইটা 1 আসছে, 0-র সাথে 1 কে যোগ করতে হবে, তার সাথে আরো 1 যোগ করতে হবে। তাহলে এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে অ্যান্সার হয়, যোগফল হয় 1 আর ক্যারি থাকে 1। যোগফল হয় 0, ক্যারি থাকে 1, ঠিক না? দুইটা 1, তাহলে দুইটা 1 কে যোগ করলে যোগফল হবে 0, ক্যারি থাকবে 1। তাহলে যোগফল হবে 0, আমাদের ক্যারি থাকবে 1। তারপর ভাইয়া 1 0 0, এটা যোগ করলে যোগফল হবে 1, ক্যারি হবে 0। যোগফল হবে 1, ক্যারি হবে আমাদের 0। এরপর 1 0 1, তাহলে দুইটা 1 আছে এখানে, যোগ করলে যোগফল হবে 0, ক্যারি হবে 1। যোগফল হবে 0, ক্যারি হবে 1। আবার 1 1 0, এই তিনটা ডিজিটকে যোগ করলে ভাইয়া 1 আর 1 আছে, তার মানে 2, 2 মানে হচ্ছে যোগফল 0, হাতে হচ্ছে 1। তাহলে যোগফল 0, হাতে হচ্ছে 1। ফাইনালি তিনটা 1 কে যোগ করলে কত হয়? তিনটা 1 কে যোগ করলে আমরা জানি ভাইয়া ডেসিমালে এটা হয় 3, আর ডেসিমালে 3 মানে কত? বাইনারিতে 1 1, দুইটা 1 তো লেখা যাবে না, একটা লিখতে হবে 1, বাকি হাতে থাকে 1, সেটা পরে নিচে চলে আসে, এখানে চলে আসে 1, এইভাবে। তাহলে যোগফল হচ্ছে ভাইয়া 1, ক্যারি হচ্ছে 1। তাহলে এটা যোগফল হচ্ছে 1, যোগফল হচ্ছে ভাইয়া 1, ক্যারি হচ্ছে ভাইয়া 1। এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা মিম একটু কমেন্টে দেখে আমাকে একটু বলো। সোফার এই ট্রুথ টেবিলটা সবাই বুঝতে পারছে কিনা? আমি জাস্ট ট্রুথ টেবিল দেখাইছি, কিছুই না, যোগ শিখাইছি, যোগ নর্মাল যোগ কিভাবে করা হয় সেটা দেখে যোগফল কত, হাতে আছে কত, যোগফল কত, হাতে আছে কত, এগুলো লিখে দিচ্ছি। মিম একটু আমাকে জানাও যে সবাই এতটুকু বুঝতে পারছে কিনা। আমি জিজ্ঞেস করলাম যে ট্রুথ টেবিলটা কিভাবে লিখেছি ভাই, এটা বোঝা গেছে কিনা। সবাই বলতেছে যে বুঝতে পারছে, যারা কমেন্ট করছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে ট্রুথ টেবিলটা ভাই কিছুই না, যোগ করছি, জাস্ট তিনটা বিটকে নিয়ে যোগ করে যোগফল আর হাতে থাকে যেটা সেটা লিখেছি। এখন যদি আমি তোমাদের বলি ভাইয়ারা আমাকে এই সাম এবং ক্যারি এটার জন্য ইকুয়েশন লিখে দাও, আশা করি তোমরা সবাই পারবা। সাম এবং ক্যারির জন্য যদি ইকুয়েশন লিখতে বলি তোমরা সবাই পারবা। প্রথমত আমরা সামের ইকুয়েশনটা দেখে আসি। সামের ইকুয়েশনটা কি হবে ভাইয়া? সামের যেখানে যেখানে 1 থাকবে সেখানে সেখানে বামে তাকিয়ে এ বি সি এর অবস্থা কেমন সেটা দেখব, তারপর সেই ইকুয়েশন গুলোকে চারটাকে আমি যোগ করে দিলে হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি প্রথম 1 এর বামে a0 b0 c হচ্ছে 1, তার মানে এটা a বার b বার c i। ঠিক সেম ভাবে এখানে তাহলে আমি ইকুয়েশন গুলো পাশে একটু ছোট করে লিখে ফেলি তোমাদের সুবিধার্থে, পাশে একটু জিনিসগুলো লিখে ফেলি। আচ্ছা, তাহলে ভাইয়া যখন সাম 1 তখন a0 b0 c1, তার মানে এখানে আমি লিখতে পারি ইকুয়েশনটা হচ্ছে আমার এরকম আসবে, a বার b বার ci। আবার এখানে সাম 1 এটা বামে তাকিয়ে a0 b1 c0, তাহলে এখানে আমি ইকুয়েশনটা কি লিখতে পারি ভাইয়া? a বার b ci বার। আবার এখানে 1 সাম, এটার বামে a1 b0 c0, তার মানে এখানে আমি লিখতে পারি a b বার ci বার। এন্ড ফাইনালি সামের এখানে 1, এটা বামে এসে a b c তিনজনই 1, তাহলে এখানে আমি লিখতে পারি ভাইয়া a b c i। তাহলে এখন যদি তিনটাকে যোগ করে দিই তাহলে তো সাম হয়ে, চারটাকে যোগ করে তাহলে সাম হয়ে যাচ্ছে। তাহলে সামের ইকুয়েশন আমি পাবো a বার b বার ci প্লাস a বার b ci বার প্লাস a b বার
সিআই বার প্লাস এ বি সিআই। একটু খেয়াল করে দেখো, এটা অনেক বড় মান, এটা কিন্তু মুখস্থ করতে হবে, তোমাকে এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ রাখার উপায়টা কি ভাইয়া? সহজ টেকনিকটা কি ভাইয়া? সহজ টেকনিকটা হচ্ছে ভাইয়া দেখো, দুইটার বার সি খালি, তারপর আবার এ আর সি এর বার বি খালি, তারপর আবার বি আর সি এর বার এ খালি। দেখছো, মানে একটাকে খালি রেখে বাকি দুইটার বার, আবার আরেকটাকে খালি রেখে বাকি দুইটার বার, আরেকটাকে খালি রেখে বাকি দুইটার বার, এভাবে মনে রাখা যায়। আর ফাইনালি হচ্ছে তিনটাই খালি। এইভাবে তুমি ফুল অ্যাডারের জন্য সামের ইকুয়েশনটা মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, আবার নিয়মটা কি ভাইয়া? এখানে সি খালি, এ আর বি এর উপর বার, এখানে আবার বি খালি, এ আর সি এর উপর বার, এখানে আবার এ খালি, বি আর সি এর উপর বার। ঠিক আছে, এন্ড ফাইনালি এ বি সি, তিনটা গুণফল। এরপর ভাইয়া সিও, সিও এটার ইকুয়েশন কিভাবে লিখবো? দেখো, এটার কোথায় কোথায় ওয়ান আছে, এখানে 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 এখানে। তাহলে চারটার বামে তাকাই, বামে তাকাই কি অবস্থা দেখি এবং সেই ইকুয়েশন গুলো লিখে ফেলি। তো এই ক্ষেত্রে আমি যদি লিখতে চাই তাহলে আমার লিখতে হবে, এখানে কি আসবে দেখি তো, এখানে ওয়ান, বামে আসতেছে এ জিরো, বি আর সি হচ্ছে ওয়ান, তাহলে এখানে আসবে হচ্ছে এ বার বি সি আই, এখানে ওয়ান, এখানে কি আসবে এ বি বার সি আই, এখানে ওয়ান, এখানে আসবে হচ্ছে এ বি সি আই এর বার, আর ফাইনালি এখানে তো ফাইনালি এটার ওয়ানের জন্য তো তিনটাই ওয়ান, তার মানে এবিসি এটা। তাহলে সি আউটের ইকুয়েশনটা লিখতে হলে কিভাবে লিখতে হবে? এ বার বি সি আই প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি আই বার প্লাস এবিসি। তোমাকে কিন্তু এই ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে। এটা কিভাবে মুখস্থ রাখবো ভাইয়া? এটা সামেরটার মতোই কিন্তু একটু অন্যরকম। কোথায় অন্যরকম? এই যে সামে যেমন একটা খালি ছিল, দুইটার বার ছিল, এখানে একটার বার হবে, দুইটা খালি থাকবে। এখানে এ এর বার দুইটা খালি, বি এর বার বাকি দুইটা খালি, সি এর বার বাকি দুইটা খালি, এন্ড ফাইনালি এবিসি। একটু খেয়াল করো, একটা প্যাটার্ন আছে, একটা সুন্দর প্যাটার্ন আছে, প্যাটার্নটা আমরা একটু মুখস্থ করতে হবে। কি প্যাটার্ন? সামের ভিতরে একটা খালি থাকে, বাকি দুইটা বার, পরে অন্য একটা খালি, বাকি দুইটা বার, অন্য একটা খালি, বাকি দুইটা বার, এভাবে থাকে। ক্যারির ভেতরে ভাইয়া একটার বার থাকে, বাকি দুইটা খালি, এ এর বার বি আর সি খালি, তারপর আবার বি এর বার এ আর সি খালি, তারপর আবার সি এর বার এ আর বি খালি, এন্ড ফাইনালি এবিসি। এইভাবে এই ইকুয়েশনটা পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো যে ভাইয়া আপনি ট্রুথ টেবিল লিখলেন কিভাবে, যোগের নিয়ম চিন্তা করে ট্রুথ টেবিল লিখলেন, সেখান থেকে ভাইয়া ইকুয়েশন কিভাবে লিখলেন, নর্মাল ইকুয়েশন যেভাবে লিখে সেভাবে। তাহলে এটার ভাইয়া ব্লক ডায়াগ্রাম কেমন হবে? এটার ব্লক ডায়াগ্রাম হবে যেরকম, এই একটা বক্স, যে বক্সের মধ্যে ইনপুট যাবে তিনটা, আমরা দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে তিনটা ভাইয়া, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, তিনটা ইনপুট এ বি সি আই। এবং আউটপুট কয়টা ভাইয়া? দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ভাইয়া ক্যারি। ঠিক আছে, তো ক্যারিটাকে আমি সিও দিয়ে রিপ্রেজেন্ট করব, এটা যেটা আউটপুটের মধ্যে সি, আর এটা যেটা ইনপুটের দিকে আছে সি, এই জন্য এটাকে সি আই দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে সো ফার তোমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যে আমরা এটাকে বলা হয় ফুল অ্যাডার। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফুল অ্যাডার। কেন এটাকে ফুল অ্যাডার বলা হয়? কারণ এটা তিনটা ইনপুট বিটকে নিয়ে কাজ করতে পারে। যেহেতু তিনটা ইনপুট বিটকে নিয়ে কাজ করতে পারে, এই জন্য এটার নাম ফুল অ্যাডার। আর আগেরটাকে বলা হয়তো, বা আগেরটাকে বলা হয় হাফ অ্যাডার। আগেরটাকে বলা হয় হাফ অ্যাডার। কেন? কারণ ও শুধুমাত্র দুইটা বিট নিয়ে কাজ করতে পারে, বিট নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, সোফার একটু জান সবাই এই পর্যন্ত বুঝতে পারছে কিনা ফুল অ্যাডার এবং হাফ অ্যাডারের ট্রুথ টেবিল আর ইকুয়েশনটা কিভাবে লিখলাম।
সবাই আবার দেখতে পারবা। একটু অপেক্ষা করো, আমি আমার নেটটা চেঞ্জ করে নিই আগে। ওয়াইফাই কানেক্টেড, এখানেও দেখতে পাচ্ছ, এখানেও ঠিক আছে। ক্যামেরাটা অন করি। আচ্ছা, আমাদের ক্লাস এখনো শেষ হয় নাই, আমরা এখনো কন্টিনিউ করছি। ঠিক আছে, আশা করি এখন সব দেখা যাচ্ছে। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তাহলে ভাইয়ারা, হাফ অ্যাডার কাকে বলা হয়? হাফ অ্যাডার হচ্ছে এমন একটা লজিক সার্কিট যেখানে শুধুমাত্র দুটো বিট ইনপুট নেওয়া হয় এবং সেই দুটো বিট থেকে আউটপুট বা সাম এবং ক্যারি ক্যালকুলেশন করা হয়। আর ফুল অ্যাডার হচ্ছে এমন একটা লজিক সার্কিট ভাইয়া, যে লজিক সার্কিটে তিনটা বিট এট এ টাইমে নিয়ে যোগ করা যায় এবং তাদের সাম এবং ক্যারি আউট পাওয়া যায়। সামের ইকুয়েশনও পেয়ে গেলাম ভাইয়া, ক্যারির ইকুয়েশনও পেয়ে গেলাম, এবং তোমাদের কিন্তু এই সাম এবং ক্যারির ইকুয়েশন গুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সাম এবং ক্যারির ইনপুট গুলো মুখস্থ রাখতে হবে। এখন তোমার কাছে কোয়েশ্চেন আসবে বা তোমাকে বলা হবে তুমি সাম এবং ক্যারির জন্য সার্কিট ডায়াগ্রামটাও এঁকে ফেলো। চল এঁকে ফেলি, সাম এবং ক্যারির জন্য সার্কিট ডায়াগ্রামটা এঁকে ফেলো। তাহলে একটা হচ্ছে এ, আমি একটু ছোট করেই দেখাই। এ এর জন্য একটা লাইন, বি এর জন্য একটা লাইন, সি এর জন্য একটা লাইন। তাহলে একটা এ, একটা বি, একটা সি আই হিসেবে আসবে। এবং আমি দেখতে পাচ্ছি এবার বি বার সি বার সবগুলাই করতে হয়। তাহলে এ থেকে বার বানাই নিই, এ থেকে একটা বার বানাই নিলাম, তারপর বি থেকেও বার বানাই নিই, তারপর সি থেকেও বার বানাই নিই, কারণ বার সবসময় লাগবে আমার। তারপর আমি দেখতে পাচ্ছি এগুলোর আস্তে আস্তে ইকুয়েশন নিয়ে আসি। ঠিক আছে, যে এ বার বি বার সি আই, এই তিনটা হচ্ছে গুণ। তাহলে আমি কি করি, এবার এ বার থেকে আনবো, তারপর বি বার থেকে আনবো, এন্ড সি আই থেকে আনবো, এই তিনটাকে এনে এন্ড করে দিব। তারপর আমি দেখতে পাচ্ছি এ বার বি সি আই বার, তাহলে এ বার থেকে আনবো, বি থেকে আনবো, আর সি আই বার থেকে আনবো, এই তিনটাকে নিয়ে আসি। তারপর আমাদের কাছে আছে বি বার আর সি বার থেকে আনবো, তাহলে বি বার থেকে আনি এবং সি বার থেকে আনি, এন্ড ফাইনালি এ থেকে আনি, তাদেরকে এন্ড করে দিই। আর ফাইনালি এবিসি তিনটাই গুণফল আকারে আছে, তাহলে এ নিয়ে আসি, বি নিয়ে আসি, এন্ড সি নিয়ে আসি, তাদেরকে এন্ড করে দিই। আর ফাইনালি এই চারটা রাশি, এটা এইটা এইটা এন্ড এইটা, তার মানে এইটা 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 আর এইটা, তাদের মাঝখানে যোগ আছে। তাহলে চারটাকে একবারে নিয়ে আমি যদি একটা অর্গের মধ্যে দিয়ে পাস করে দিই, আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। চারটাকে একবারে নিয়ে আমি যদি একটা অর্গের মধ্যে দিয়ে পাস করে দিই, তাহলে আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ধর এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি একটা অর্গেটের মধ্যে দিয়ে পাস করে দিই, তাহলে এটাই হবে আমার আলটিমেটলি সামের ইকুয়েশন, ফাইনাল সাম। সি এর সাথে আই দেওয়া যায়, তাহলে এ বি এর সাথে আই দেওয়া যাবে না। এ বি এর সাথে আই দিব না, কেন? কারণ এ বি তো ডুপ্লিকেট নাই। দেখো, আউটপুটে ক্যারি সি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, আবার ইনপুটেও একটা সি আছে। তাহলে দুইটা যাতে ডিফারেন্ট না হয়, দুইটা যাতে ডিফারেন্ট হয় বা একই রকম দেখতে না হয়, এই জন্য আমি একটাকে সি আই দিয়েছি, একটা সি ও দিয়েছি, একটা ইনপুটের দিকে একটা আউটপুটের দিকে। এমন যদি হয়তো যে না, আউটপুটে তোমার একটা এ আছে, তাহলে সেই আউটপুট আর ইনপুটকে ডিফারেন্সিয়েট করার জন্য we would have used I and O. বুঝতে পারছো? ফাইন। তাহলে আমরা কিন্তু এই যে সামের ইকুয়েশন পেয়ে গেলাম, সামের ট্রুথ টেবিল, মানে সামের সার্কিট ডায়াগ্রাম। এখন তোমাকে ক্যারিরও সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে, এটা কিন্তু অনেক বড় একটা সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, ক্যারির জন্য এখন তোমাকে এটাকে এক্সটেন্ড করে ক্যারিটাও লিখতে হবে। ক্যারির জন্য তোমাকে এই সবগুলা সার্কিট ডায়াগ্রাম বানিয়ে আনতে হবে।
ঠিক আছে, তাহলে আমরা ক্যারির জন্য একটু করি, আস্তে আস্তে করি আজকে। হ্যাঁ, আজকে তাহলে ক্যারির জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি এবার বি আর সিআই আছে। তাহলে এবার থেকে লাইনটা আনবো, আর বি আছে আর সিআই আছে, বি আছে আর সিআই আছে, এই তিনটাকে এন্ড করে দিলাম একটা। তারপর আমাদের কাছে আছে বি বার আর এ আর সি। তাহলে বি বার আনবো, বি বার আনবো, তারপর এ আর সি করি, আমি একটু করি। হ্যাঁ, কারণ এটা কারণ আছে, করার কারণ আছে। তারপর আমাদের এ আর বি একা, সিআই এর বার আছে, তাহলে সিআই এর বারটাকে নিয়ে আসলাম, এ আর বি একা একা আসবে, এ আসবে আর বি আসবে, তাদেরকে আমি এন্ড করে দিই, যত তাড়াতাড়ি পারতেছি দেখাচ্ছি। তারপর এবিসি তিনটাই, এবিসি তিনটাই আসবে, তাহলে এ আসলো, বি আসলো এন্ড সি আসলো, এই তো। এন্ড ফাইনালি এই চারটাকে আবার যোগ করে দিতে হবে, যোগ আছে মাঝখানে। তাহলে যোগ করার জন্য আমরা কি করি, আমরা আগের মতো কাজটা করি, যে আমি এখানে সিম্পল বানাই নি, তারপর এখান থেকে এখানে আনি, এখান থেকে এখানে আনি, এন্ড ফাইনালি চারটাকে আমি অর্গেটের মধ্যে দিই, তাহলে আমি ক্যারি পেয়ে গেলাম। ঠিক আছে, সিও পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে অনেক বড় একটা সার্কিট ডায়াগ্রাম ছিল, কিন্তু 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 তোমাকে যেটা বলতে পারে যে না, এত বড় করা যাবে না, এটাকে একটু সহজ করো, এটাকে একটু সরল করে তারপরে তুমি সার্কিট ডায়াগ্রাম আঁকো। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে একটু সরল করতে পারি। তাহলে সরল করার জন্য আমরা চেষ্টা করি, চলো আগে সামকে সরল করি, সিম্পলিফাই করব, ডুপ্লিকেট করে নিয়ে আসি। আমরা চাচ্ছি সামকে ডুপ্লিকেট করব বা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার জন্য কি করা যেতে পারে, ক্যালকুলেশন করতে হবে, ছোট করার চেষ্টা করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এ বার বি বার সিআই, এ বার বি সিআই বার কি কি কমন যায় দেখো তো, এই দুই জায়গা থেকে কিন্তু এবার কমন যায়। তাহলে আমি যদি এই দুই জায়গা থেকে এবার কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে আমার, বি বার সিআই প্লাস বি সিআই বার। দেখো তো আমি কি করেছি, আমি এবার কমন নিয়েছি। ঠিক সেম ভাবে আমি পরের লাইন থেকে আমি কি কমন নিতে পারি, দেখো তো এ আর এ কমন নেওয়া যায়। তাহলে আমি এখান থেকে যদি এ কমনটা নিই, তাহলে এখানে থাকে বি বার সিআই বার প্লাস বি সিআই। এখন একটু খেয়াল করে বলো তো আমাকে ভাইয়ারা, এই অংশটা কি, এটা কি বি এক্স অর সিআই লেখা যায় না এটাকে, বাইরে এবার ভেতরে হচ্ছে বি এক্স অর সিআই লেখা যায়, কারণ এটা হচ্ছে বি বার সিআই একা, আবার বি সিআই এর বার, তাহলে এটাকে বি এক্স অর সিআই লেখা যায়। ঠিক সেম ভাবে এই অংশটাকে কি লেখা যায় ভাইয়া, বি বার সি বার বি সিআই, এটা কিন্তু এক্স নর লেখা যায়। তাহলে আমি এটাকে লিখতে পারি ভাইয়া এ ইন্টু বি এক্স নর সিআই। দেখো এটা বুঝেছো কিনা, এটা যদি বোঝা হয়ে থাকে এখন কিন্তু ক্যালকুলেশন একদমই সহজ। একটু দেখো আমি জাস্ট তোমাকে বলি, এটাকে একটা রাশি চিন্তা করো, এটা একটা রাশি আর এটা একটা রাশি। তাহলে এখানে এ রাশিটার উপর বার আছে আর এই পুরা রাশিটার উপর কিছু নাই, এ রাশিটার উপর বার আছে, বি রাশিটা একা আছে, মানে বি প্লাস এই পুরা জিনিসটা একা আছে। আবার এখানে দেখো এ রাশিটা একা আছে আর বি এটার উপর একটা বার আছে। এটা কি বুঝতে পারতেছো কোন প্যাটার্ন, একটু আমাকে বলো তো, এই প্যাটার্নটা ধরতে পারতেছো কিনা, একটা রাশির উপর বার আর একটা পুরা রাশি একা, কিছু নাই। আবার আগে যে রাশিটার উপর বার ছিল এখন ওই রাশিটা একা, আর আগে যে রাশিটা একা ছিল এখন ওই রাশিটার উপরে একটা বার আছে। এটা কোন লজিক, এটা এক্স অর লজিক। বুঝতে পারছো কিনা একটু বলো আবার, এক্স অর লজিক কি, কোন একটা রাশি একা থাকলে আরেকটা রাশি যদি তার উপর বার থাকে যোগ, ওই রাশিটা যদি বার থাকে আরেকটা রাশি একা থাকে, এটাকে আমরা বলতে পারি এক্স অর লজিক। এটা হচ্ছে ভাইয়া এক্স অর লজিক, মানে একটা একা থাকবে আরেকটা বার, তারপর যে একা ছিল আবার তার বার, আর যার বার ছিল সে আবার একা। ঠিক সেম ভাবে এখানে দেখো তো ওই জিনিসটা আসে না,
শুধু এ একটা রাশি আর এই পুরাটাকে একটা বক্স চিন্তা করো। তাহলে এখানে এর উপর বার আছে, আবার এখানে এ একা খালি, আবার এখানে বি এক্স অর সিআই এটা খালি ছিল, কিন্তু এখন এটার উপরে আবার কি আছে, এই যে বার আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি না ভাইয়া এ এক্স অর বি এক্স অর সিআই, তার মানে এই যে এই অংশটা আর এই দুটাকে এক্স অর লিখতে পারি না? দেখো তো এটা বুঝেছো কিনা সবাই ভাইয়েরা? সব ভাইয়েরা এটা বুঝেছো কিনা একটু আমাকে বলো যে ভাইয়া হ্যাঁ এটা বুঝেছি। না বুঝলে ভাইয়া আবার বুঝিয়ে দেবো। আমি আস্তে আস্তে বুঝাচ্ছি, একদমই আস্তে আস্তে বুঝাচ্ছি। তাহলে এই যে সিম্পলিফাই হয়ে গেল, এই যে তুমি এত বড় একটা সার্কিট পাচ্ছিলা, এই বড় সার্কিট না দিয়ে তুমি এখন কি করবা, জাস্ট এ একটা লাইন তোমার কাছে থাকবে, বি একটা লাইন, বি একটা লাইন থাকবে, তারপর সি একটা লাইন থাকবে। তুমি তাদের তিনজন থেকে জাস্ট একটা কি করবা, তাদের তিনজন থেকে একটা একটা তার টেনে তাদেরকে এক্সপার করে দিবা, শেষ শেষ। এটাই সেই সাম হয়ে গেল। কত ছোট হয়ে গেছে না, কত ছোট হয়ে গেছে। আগে যেখানে তোমাকে এই যে এতগুলা কাজ করতে হয়েছিল সাম আনার জন্য, একটা গেট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, সেখানে তুমি শুধুমাত্র একটা গেট দিয়ে কাজটা করে ফেলতে পারছো। তাহলে এটা কিন্তু খুবই সহজ একটা অংশ ছিল। ফাইন। এখন ভাই সামটাকে তো সিম্পলিফাই করলেন, আপনি ক্যারিটাকেও সিম্পলিফাই করেন। চলো লেটস ডু দ্যাট। আমরা ক্যারিটাকে এখন সিম্পলিফাই করব। তাহলে ক্যারিটাকে আমি ডুপ্লিকেট করে নিয়ে যাই। এবার আমরা ক্যারিটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। ক্যারিটাকে সিম্পলিফাই করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে আমরা কি করতে পারি। দেখো তো, আমরা এখানে এ বি এবং এ বি কমন নিতে পারি না? এ বি এবং এ বি কমন যায়, এখান থেকেও কিছু আসবে, এখান থেকেও কিছু আসবে। এখান থেকে কি কমন আসে দেখি তো, এখান থেকে সিআই আর সিআই কমন যায়। তাহলে প্রথম অংশ থেকে আমি সিআই আর সিআইটা কমন নিয়ে নিই, ভেতরে থাকে এ বার বি প্লাস এ বি বার। দ্বিতীয় অংশ থেকে আমি এ বি এবং এ বি কমন নিতে পারি। তাহলে দ্বিতীয় অংশ থেকে আমি এ বিটা কমন নিয়ে নিই, তাহলে সিআই বার প্লাস সিআই থাকে। এরপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এক্সঅর লজিক। তাহলে আমি লিখতে পারি সিআই ইন্টু এ এক্সঅর বি প্লাস, তোমরা জানো এই পুরাটা মিলে সিআই প্লাস সিআই বার, এটা মিলে 0 মানে 1 হয়ে যায়, এটা মিলে 1 হয়েছে। তাহলে এখানে থাকবে শুধু এবি। সাইড নোটে লিখে দিবা যে এ প্লাস এ বার ইকুয়াল টু 1। আমি ক্লাস করবো না, এমনিতে আসছি, আমি রেকর্ড ক্লাস করতেছি। আজকে 13 নং ক্লাস থেকে হবে। আচ্ছা ঠিক আছে, আব্দুল আল নোমান, ইটস ওকে ভাইয়া, সমস্যা নেই। আইগুলো না দিলে কি হবে না, আইগুলো দিতেই হবে, কারণ আমি তো দেখলামই, তোমাকে তো দেখালামই সি ডাবল চলে আসে। সি ডাবল চলে আসলে সেটাকে তোমাকে অবশ্যই একটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, একটাকে ও দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আমরা এভাবেই করবো, সিআই দিবই, আমরা সিআই দিবই। ঠিক আছে ফাইন। এটা এক ধরনের সিম্পলিফিকেশন। এটা করলে কি হবে ভাইয়া, এটা করলেও কিন্তু একটু সিম্পলিফাই হবে, ঠিক না? যে তোমার তিনটা তার থাকবে এ বি সি, তোমার তিনটা তার থাকবে ভাইয়া সিআই, যেখানে এ এক্স অর বি করতে হবে। প্রথমে এ আর বি কে এক্স অর করতে হবে ভাইয়া, এক্স অর করবা, তারপর সেটার সাথে সিআই কে তুমি এন্ড করে দিবা, তারপর এটার সাথে আবার এ বি কে এ আনবা, বি আনবা, তাদেরকে এন্ড করে এন্ড ফাইনালি তাদের সাথে তুমি অর করে দিবা। এই তো, এটা একটা সি ও হতে পারে, এটা একটা সি ও হতে পারে। তাও ভাই এটার মধ্যে কি আছে, একটু কমপ্লেক্স আছে, এখানে 4টা গেট ইউজ করতে হচ্ছে। আমি একটু সহজ করতে চাই, আর সহজ আসলে করা সম্ভব না, এটি আসলে নর্মালি সবচেয়ে বেশি শর্ট, বাট আরেকটা ওয়ে আছে।
আরেকটা ওয়ে হচ্ছে আমরা যদি এই সিআইটাকে আবার একটু অন্যভাবে সিম্পলিফাই করতে চাই, আমি তোমাদের বলছিলাম যে একটা সিম্পলিফিকেশন শুধু একভাবে হয় না, অনেক ভাবে করা যায়। তাহলে এই সিওটাকে আমরা অন্যভাবে সিম্পলিফাই করবো। এখন দেখো সিওটাকে মাত্র তো একভাবে করলামই, এখন আমি চাচ্ছি অন্য আরেকভাবে করতে। এই নিয়মটা একটু ব্যতিক্রম এবং এটা মনে রাখতে হয়। দেখো আমি কি করব, প্রথমে এবার বিসিআই পুরোটাকে রেখে দেবো যা আছে তা, এবার বিসিআই। তার সাথে আমি কি করবো জানো, এই এ বি সি আইটাকে এখানে লিখবো। এখানে আমি লিখবো এ বি সি আই। আমি কি করলাম, এইটাকে প্রথমে নিয়ে আসলাম, তারপর যোগ দিয়ে এবার আমি দ্বিতীয় রাশিটাকে আবার লিখবো এ বি বার সি আই প্লাস দিয়ে আমি যেটা করব, আমি এইটাকে আবার এখানে রিপিট করব। এখানে আমি লিখবো এ বি সি আই প্লাস দিয়ে তৃতীয় রাশিটাকে লিখবো এ বি সি আই বার, এ বি সি আই বার প্লাস দিয়ে এই রাশিটাকে আমি এখানে আবার যেমন আছে তেমন রেখে দিব এ বি সি আই। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে, ভাইয়া আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে আপনি এই একটাকে, এই একই মানটাকে আপনি জাস্ট রিপিট করছেন দুইবার, আপনি জাস্ট রিপিট করছেন দুইবার ভাইয়া। এটা একবার ছিল, আপনি এটাকে আরো এখানে দুইবার রিপিট করছেন। এতে কি হয়েছে, এতে কি চেঞ্জ হয়ে গেছে কোনো কিছু? না, এতে কিন্তু কোনো মান চেঞ্জ হয়নি। কারণ আমরা জানি যে দুটো এ, তিনটা এ, পাঁচটা এ, তুমি জয়টা এই যোগ করো না কেন, জয়টা এই যোগ করো না কেন, যোগফল সবসময় একটা এ হয়, জানি না? তাহলে তোমার কাছে যদি একটা এ বি সি থাকে, একটা রাশি থাকে, তুমি চাইলে এই রাশিটাকে 100 বার লিখতে পারো, কোনো সমস্যা নেই। 100 বার যোগ আকারে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা এ বি সি আই থাকবে। কথাকে বুঝতে পেরেছ? এখন বলবা যে ভাই এটা করার কারণটা কি, এটা করার কারণটা কি, আপনি কেন এই কাজটা করলেন? কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা করলে একটু সিম্পলিফাই হয়ে যায়, সরল হয়ে যায়। একটু মনে রাখবে এরকম নিয়ম দুই একটা আছে, যে একই জিনিসকে 2-3 বার রিপিট করতে হয়। তোমরা বইয়ে ওই ম্যাথগুলো দাগায় রাখবা যে কোন কোন ম্যাথগুলো একটু ব্যতিক্রম, যেমন এই ম্যাথটা একটু ব্যতিক্রম, তাহলে এটাকে কি করো, এটাকে একটা স্টার দিয়ে রাখো, এই ম্যাথটা একটু ব্যতিক্রম, এটাকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, তাহলে এইবার যদি ভাই আমি কমন নেওয়া শুরু করি, দেখো তো প্রথম রাশি থেকে কি কি কমন যায়। এই যে বিসিআই, এটা কমন যায়। তাহলে বিসিআই কমন গেলে আমার থাকে হচ্ছে এবার প্লাস এ। ঠিক ভাবে এই দুই জায়গা থেকে কি কমন যায় ভাইয়া, এ সিআই কমন যায়, ভেতরে থাকে বি বার প্লাস বি। এই দুইটা থেকে কি কমন যায়, এবি, ভেতরে থাকে সিআই বার প্লাস সিআই। এই রাশিগুলোকে নিচে নিয়ে যায়, এটা তো আমার এখানে দরকার নেই, এগুলো পাশে থাকুক, এটা ছোট করে দেখে দিই, এটাকে একটা বক্স করে রেখে দিই। আচ্ছা, এইবার তো ক্যালকুলেশন সহজ, এটা মিলে 1 হয়ে যাবে, এটা মিলে 1 হয়ে যাবে, এটা মিলে 1 হয়ে যাবে, থাকবে শুধু বিসিআই, এসিআই আর এবি। তার মানে এবি বিসি সিআই এরকম থাকবে। ঠিক আছে, তার মানে আমি এটাকে জাস্ট এইভাবে না লিখে এভাবে লিখি যে এবি বিসিআই প্লাস সিআইএ। ঠিক আছে, এভাবে লিখি, আমার মনে চাইছে আর কি, তুমি অন্যভাবে লিখতে পারো, কোনো সমস্যা। তাহলে ভাই এটা কি অন্যরকম একটা সিম্পলিফাই হয়ে গেল, সরল হয়ে গেল না? জাস্ট দুইটার গুণফল। যেখানে এখানে বার ছিল, অনেক কিছু ছিল, 3টা রাশি করে গুণ ছিল, 3টা রাশি, তাদের আবার যোগ। বাট এখানে 2টা রাশি যোগ চলে আসছে। এখানে 4টা টার্ম ছিল, এখানে কিন্তু 3টা টার্ম হয়ে গেছে, তার মানে এটাও কিন্তু একটা সরল, এটাও এক ধরনের সরল। তাহলে এটার জন্য আমি সার্কিট ডায়াগ্রাম কিভাবে আঁকবো, একদম সহজ। এটার জন্য সার্কিট ডায়াগ্রামটা কি হবে, একটু সহজ হবে, ঠিক না?
এ বি বি সি সি আই, এ বি সি আই আসলে আগে আমি এ আর বি থেকে লাইন টানবো, এ আর বি কে গুণ করে বি বানাবো, বি আর সি কে গুণ করে বিসি বানাবো, এ আর সি কে গুণ করে এসি বানাবো, তাদেরকে অর করে যোগ করে দাও, শেষ। তাহলে এটা আমাদের সিও হয়ে গেল। তাহলে সিও কে তুমি দুইভাবে সিম্পলিফাই করতে পারো। এখন বলবা যে ভাই দুইভাবে করার কারণটা কি? দুইভাবে করার কারণ আছে, দুইভাবে করার কারণ আছে, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখতে পাবো যে দুইভাবে কেন করা হয়েছে। সিও কে আমরা এইভাবে সিম্পলিফাই করতে পারি, এবি বিসি সিআই, অথবা সিআই ইন্টু এ এক্স অর বি প্লাস এবি। এগুলো একটু মাথায় রাখো, হ্যাঁ, আমাদের কিন্তু এগুলো লাগবে, এগুলো মুখস্থ তোমাদের লাগবে। আমরা মুখস্থ করবা কেন? কারণ পরীক্ষায় এটা ডিরেক্টলি আসবে, হ্যাঁ, ডিরেক্টলি এই কোয়েশ্চেন গুলো লিখতে হবে তোমাকে। মুখস্থ কেন করবো? কারণ পরীক্ষায় ডিরেক্টলি আসবে। সো পরীক্ষায় তো আর বই থাকবে না, তো মুখস্থ থেকে লিখতে হবে, ঠিক আছে? সো হোপফুলি তোমরা অ্যাডার সম্পর্কে হালকা ধারণা পাইছো। অ্যাডার কি জিনিস? যোগ করার জন্য একটা লজিক সার্কিট। অ্যাডার দুই ধরনের, একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। হাফ অ্যাডার শুধুমাত্র দুটো বিটকে যোগ করতে পারে, যোগ করে সাম এবং ক্যারি আউটপুট দিতে পারে। আর ফুল অ্যাডার তিনটা বিটকে যোগ করতে পারে, যোগ করে সাম এবং ক্যারি আউটপুট দিতে পারে। হাফ অ্যাডারের জন্য ইকুয়েশন শিখেছি সামের এবং ক্যারির, ফুল অ্যাডারের জন্য ইকুয়েশন শিখেছি সাম এবং ক্যারির। এছাড়া ফুল অ্যাডারের ইকুয়েশনগুলোকে সিম্পলিফাই করা শিখেছি এবং তাদেরকে দিয়ে সার্কিট ডায়াগ্রাম আঁকা শিখেছি। এ হচ্ছে আমাদের টোটাল আজকের ক্লাস। আশা করি ক্লাসটা বোঝা গেছে। বাসায় আরেকটু নিজে পড়ো, দেখো, রিডিং পড়ো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। সো ভালো থাকো সবাই, আগামীকালকে ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।